जय ओंकार जन्म जय 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 जय। ओंकारनादि अनंत ओंकारनादि अनंत ओंकार अनादि अनंत। ओंकार इति जीवन् ओंकार इति प्रेरणा ओंकार इति लक्ष्य ओंकार ओंकार সকলকে নমস্কার। আজ 21শে জুন 2021 আন্তর্জাতিক যোগ দিবস। আজ দর্শন বিভাগ এই বিশেষ দিনটি পালনের উদ্যোগ নিয়েছে। প্রথমেই আমি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুব্রত কুমার রায়কে অনুরোধ করব এই বিষয়ে কিছু বলে আমাদের অনুষ্ঠানটির সূচনা করার জন্য। Good morning to all of you. সবাইকেই সুপ্রভাত। আজকের এই বিশেষ দিনে 21 জুন আমরা উদযাপন করছি
সেলিব্রেট করছি দ্য ইন্টারন্যাশনাল যোগা ডে। তার প্রাক্কালে আজকে আমাকে যে দায়িত্বটা আপনারা দিয়েছেন, ওয়েলকাম অ্যাড্রেস বলতে বলেছেন, এই অপরচুনিটিটা আমার খুবই ভাগ্যের ব্যাপার। আমি তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বেশ কিছুদিন যাবৎ এই বিশ্বে, এই দেশে নানা প্রান্তে আমাদের দুঃসংবাদ শুনে শুনে ঘরে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে আমাদের মানসিক স্বাস্থ্য, কোনো কোনো ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্য ভেঙে পড়েছে। এই ভাঙাচোরা মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ, তাকে যদি রিকনস্ট্রাক্ট করতে হয়, তাকে যদি পুনর্গঠিত করতে হয়, তাকে যদি পুনর্জীবিত করতে হয়, তাহলে আমাদের কিন্তু ভাবতে হবে যে এই যে কোভিড-19 কোভিড প্যান্ডেমিকের যে থাবা বিশ্বে বসিয়েছে, সেই বিশ্বের কোভিডের যে প্রভাব, যে কুপ্রভাব পড়েছে মানুষের হেলথের ওপরে, স্বাস্থ্যের ওপরে, বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, সেখানে আমরা কি কি পন্থা, কি কি ওয়ে আউট আমরা নির্দেশ করতে পারি, সেইটাই আমাদের আজকে আলোচনার মূল বিষয় বললে বলা যেতে পারে। তার সঙ্গে কিছু সায়েন্টিফিক ইনভেনশন, বৈজ্ঞানিক আবিষ্কারের কথাও আমাদের আলোচনা হবে, যদিও সেটাও কিন্তু এই কোভিডকে মোকাবেলা করার নিরিখেই হবে, এবং বেশ কিছু হাই লেভেল সায়েন্টিফিক রিসার্চ এর কথা আমরা শুনব। So, in this welcome address, I will just not only welcome all, but I shall say few words about the present situation prevailing worldwide, countrywide, statewide, etc. কোভিডের আক্রমণ, প্যান্ডেমিকের আক্রমণ, তার কুপ্রভাব, তার অ্যাডভার্স এফেক্ট, সেটাকে আমরা হাউ টু কমব্যাট, কীভাবে আমরা মোকাবেলা করব, সেটা করার জন্যে আমাদের কাছে পথ রয়েছে। একটা অন্যতম পথ, যেটা ভারতবর্ষের মতো দেশে ক্ষেত্রে আমরা দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করে আসছি, প্রায় 5000 বছরের পুরনো প্র্যাকটিস, সেটা হচ্ছে যোগা। এই যোগা আমাদের যেমন শারীরিক দিক থেকেও ফিট হতে সাহায্য করে, তেমনি মেন্টাল হেলথ, তার যে ডিসঅর্ডার, সেই থেকে মুক্ত করতেও সাহায্য করে, মানসিক ভারসাম্য আমাদের আনয়ন করে। অতএব আজকের দিনে এই যে যোগা, যে আমাদের আজকে প্রায় 5000 বছরের পুরনো যে প্র্যাকটিস, আদিম বলবো না, ঋষি মুনিদের কাল থেকে শুরু করে যে প্র্যাকটিস, সেই অভ্যেসটা আমরা কিন্তু আজকে আবার জোর কদমে গ্রহণ করতে হবে, এবং সেটা নিয়ে আমাদের চর্চা করতে হবে, অভ্যাস করতে হবে, যার মাধ্যমে আমরা শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ হয়ে উঠতে পারব। আমাদের এই পৃথিবী মধুর হবে, ভালোবাসার হবে। আমরা সেই আলোকবর্তিকার উদ্দেশ্যে আমাদের যদি যাত্রা শুরু করি, আশা করছি যে আমরা সব রকম বিপদ থেকে মুক্ত হতে পারব। প্রিয় শ্রোতা, প্রিয় অধ্যাপক, অধ্যাপিকা, বিজ্ঞানী এবং শিক্ষা জগতের যে তারকরা এসেছেন, এখানে আমাদের এক জায়গাতে জড়ো হয়েছেন, সমবেত হয়েছেন, তেনাদের উদ্দেশ্যেও বলি, বিশেষ করে আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি,
কেউ আমরা ভীত হব না। আমাদের মানসিক শক্তিকে আরো বাড়াতে হবে, যে আমরা অতীতে যেসব মহামারীর কবল থেকে যেমন মুক্ত হতে পেরেছি, তাকে মোকাবেলা করতে পেরেছি, যক্ষা, ম্যালেরিয়া, কলেরা এইসব থেকে যেমন আমরা এইসব প্যান্ডেমিক থেকে যেমন মুক্ত হতে পেরেছি, আমাদের বিজ্ঞানীরা, আমাদের সমাজকর্মীরা, আমরা যারা কমন, অর্থাৎ আমাদের যে সামাজিক কর্ম, সেই কর্মের মধ্য দিয়ে আমরা কিন্তু এই কোভিড প্যান্ডেমিকের আক্রমণকে মোকাবেলা করতে পারবো। এবং যোগা সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। সেই যোগাটার সম্পর্কে বিশেষভাবে আমরা আলোচনা করব। সেই বিশেষভাবে আলোচনা করার ক্ষেত্রে আই এম নট দ্য এক্সপার্ট, আমি বিশেষজ্ঞ নই, তবু দু চারটি কথা বলে দেই যে এখানে যোগার যে বিভিন্ন আসন, বিভিন্ন ধরনের পন্থা রয়েছে, কি করে যোগাটাকে অভ্যাস করতে হবে, আসন করতে হবে, কপালভাতি করতে হবে, এইসব বিভিন্ন রয়েছে। সেগুলোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনকে, অতিমারী অবস্থাকে, তা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। অতএব আমি বিশেষ কিছু আর বলে এগোবো না, সময় নেব না। আমি এইটা বলতে চাই যে উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। আমরা পারবো, আমরা হারবো না, আমরা জিতবো। এই কথাগুলো নিয়ে, এই প্রতিজ্ঞা করি আজকের এই ইন্টারন্যাশনাল যোগা ডে যে সেলিব্রেশন হচ্ছে, উদযাপন হচ্ছে, তাতে এই প্রতিজ্ঞা করি আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবো। এই পৃথিবীকে, এই দেশকে সর্বাঙ্গ সুন্দর করার জন্যে আমরা আমাদের সহযোগিতা বাড়িয়ে দেবো, করব। এবং ভীত হব না, মানসিকভাবে ভীত হব না, শারীরিকভাবে উইক হব না। আমরা যোগার মাধ্যমে আমরা এই অতিমারীকে মোকাবিলা করতে পারবো। এই কয়েকটি কথা বলে আজকে উপস্থিত সবাইকে, অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক, প্রিয় ছাত্রছাত্রী এবং অন্যান্য যারা সবাই এসেছেন, সবাইকেই এই অনুষ্ঠানে সাদর আহ্বান জানিয়ে, ওয়েলকাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটি এখানে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ স্যার, আপনার এই রূপ তাৎপর্যপূর্ণ বক্তব্যের জন্য। আমাদের সৌভাগ্য যে আমাদের প্রিন্সিপাল স্যার সব সময় আমাদের এইভাবেই অনুপ্রাণিত করেন। ধন্যবাদ স্যার, আমাদের এই সমস্ত বিভাগীয় ক্রিয়াকলাপে অনুপ্রেরণা দেওয়ার জন্য। এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। এখন আমরা পতঞ্জলি যোগের আলোচনা শুরু করব। আমি অধ্যাপিকা শ্রিয়া ভট্টাচার্যকে অনুরোধ করব আজকের আলোচনা শুরু করার জন্য। প্রথমেই শ্রিয়া যোগ শব্দের অর্থ এবং যোগের তত্ত্বগত দিকটিতে আলোকপাত করবে। নমস্কার। আজ 21 জুন, ইন্টারন্যাশনাল যোগা ডে। যোগা বা যোগ শব্দটি আজকাল বহুল প্রচলিত। যোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহের অন্ত নেই। বিভিন্ন টিভি চ্যানেলের শোতে যোগ, প্রাতঃভ্রমণের পরে যোগ, সান্ধ্য ভ্রমণের পরে যোগ, শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য যোগ, শিশুদের মনঃসংযোগের জন্য যোগ। এখন যোগাভ্যাস করতে দেখা যাচ্ছে আবাল বৃদ্ধ বনিতাদের। আজকের এই অতিমারীর আবহে নিজেদের সুস্থ রাখার অন্যতম পন্থা হল যোগাভ্যাস। মানুষকে সুস্থ, সবল, সুন্দর জীবনের জন্য যোগাভ্যাসের অনুশীলনে উৎসাহিত করা হচ্ছে। বর্তমান সময় আমরা যেসব অসুখের শিকার, যেমন ব্লাড সুগার, ব্লাড প্রেশার, হাইপার টেনশন ইত্যাদি ইত্যাদি, এগুলি বেশিরভাগই লাইফস্টাইল ডিজিজ। আর এর জন্য দায়ী আমাদের মানসিক চাপ। এই মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে মনকে শান্ত রেখে কিভাবে
সুস্থ জীবন যাপন করা যায় তা বহু পূর্বেই যোগ দর্শন সেই পথ দেখিয়েছে, যার চর্চা আজ বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে এবং মানুষ উপকৃতও হচ্ছে। আমরা সাধারণ মানুষরা কি আদৌ জানি যে আসলে যোগ কি? শুধুই প্রাণায়াম ও শারীরিক কৌশলে করা আসন? না, মোটেই তা নয়। ভারতবর্ষের ইতিহাসে যোগ হল এক অতি প্রাচীন দর্শন। যোগ মুখ্যত মোক্ষশাস্ত্র। মহর্ষি পতঞ্জলিকৃত যোগসূত্র নামক গ্রন্থটি যোগের প্রথম ও মূল আকর গ্রন্থ। তবে চতুর্থ শতকে মহর্ষি পতঞ্জলির যোগসূত্র সংকলিত হওয়ার আগেও মন ও পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আলোচনার চল ছিল। এর সঙ্গে যোগাসনকে যুক্ত করেন মহর্ষি পতঞ্জলি। ধ্যান, প্রাণায়াম, শ্বাস নিয়ন্ত্রণ ও আসন অনুশীলনের মাধ্যমে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে আধ্যাত্মিক উৎকর্ষের সন্ধান যোগকে দেয় এক অন্য মাত্রা। যোগের প্রাচীনতা নিয়ে কোনো সন্দেহ নেই। যোগ দর্শন ভারতীয় আস্তিক দর্শন সমূহের অন্যতম। মহর্ষি পতঞ্জলিকৃত যোগসূত্র 4টি পাদ বা পরিচ্ছেদে বিভক্ত, যথা সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ ও কৈবল্যপাদ। 51টি সূত্র সমন্বিত সমাধিপাদে যোগের স্বরূপ, প্রকার ও লক্ষ্য আলোচিত হয়েছে। সাধনপাদের সূত্র সংখ্যা 55টি। এখানে সমাধি লাভের উপায় হিসেবে ক্রিয়াযোগ, বিভিন্ন ক্লেশ, কর্মফল, ত্রিবিধ দুঃখ, তার কারণ, নিবৃত্তি ও নিবৃত্তির উপায় আলোচিত হয়েছে। 56টি সূত্র সমন্বিত বিভূতিপাদে যোগের অন্তরঙ্গ দিক এবং যোগের মাধ্যমে লব্ধ নানা অলৌকিক শক্তি আলোচিত হয়েছে। আর শেষে 33টি সূত্র সমন্বিত কৈবল্যপাদে কৈবল্য বা মুক্তির স্বরূপ ও প্রকার এবং পুরুষের সত্তা আলোচিত হয়েছে। এখন একটু আলোকপাত করার চেষ্টা করি যে বর্তমানকালীন যোগ এবং মহর্ষি পতঞ্জলিকৃত যোগ দর্শনে বর্ণিত যোগের মধ্যে সাযুজ্য কতখানি, আংশিক নাকি সার্বিক। যোগসূত্রের সমাধিপাদের প্রথম সূত্রে বলা হয়েছে অথ যোগানুশাসনম, অর্থাৎ যোগ অনুশাসন শাস্ত্রের বিষয় যোগ। মহর্ষি পতঞ্জলি যোগসূত্র গ্রন্থে যোগের লক্ষণে বলেছেন যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধ বা লয়ই হল যোগ। যোগ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল যোগ সমাধি। সমাধির অবস্থা লাভই হল যোগের চরম লক্ষ্য। কিন্তু কেবলমাত্র ব্যুৎপত্তিগত অর্থেই সব শব্দের ব্যবহার হয় না। যোগ শব্দের দ্বারা চিত্তবৃত্তি নিরোধকে বোঝানোই মহর্ষি পতঞ্জলির অভিপ্রায়। এখন পতঞ্জলি সম্মত যোগের অর্থ জানতে হলে চিত্ত ও তার বৃত্তি সম্বন্ধে জানতে হবে এবং কিভাবে এই চিত্তবৃত্তির নিরোধ বা লয় করা যায় সেটি আমরা আলোচনা করব। পাতঞ্জল দর্শনে বলা হয়েছে ত্রিগুণময়ী প্রকৃতি থেকে চিত্ত উৎপন্ন হয়। চিত্ত প্রকৃতির প্রথম পরিণাম। যোগ দর্শনে মন, অহংকার ও বুদ্ধি এই 3টি অন্তঃকরণকেই চিত্ত বলা হয়। যোগ দর্শনে মনকে চিত্তের সমার্থক বলা হয়। সত্ত্বগুণের আধিক্য থাকায় চিত্ত অত্যন্ত স্বচ্ছ। অচেতন প্রকৃতি থেকে উৎপন্ন বলে চিত্ত অচেতন। চিত্তের ওপর আত্মার চৈতন্য প্রতিফলিত হলে চিত্ত চেতন রূপে প্রতিভাত হয়। এই প্রতিফলনের ফলে প্রতিফলিত বা প্রতিবিম্বিত আত্মা চিত্তের বিকারকে নিজের বিকার বলে মনে করে। চিত্তের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে বিষয় চিত্তে তার আকার সমর্পণ করে এবং চিত্ত বিষয় আকারে পরিণত হয়। একেই চিত্তবৃত্তি বলে। অর্থাৎ মনের মাধ্যমে চিত্ত যখন কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয় তখন চিত্ত সেই বিষয়ের আকার গ্রহণ করে। চিত্তের এই বিষয়াকার গ্রহণই চিত্তের বৃত্তি, অর্থাৎ চিত্তবৃত্তি। যেমন ইন্দ্রিয় এবং মনের মাধ্যমে চিত্ত যখন ঘটের সঙ্গে সংযুক্ত হয়
তখন চিত্ত ঘটের আকার গ্রহণ করে, অর্থাৎ চিত্তের ঘটাকার বৃত্তি হয়। চিত্ত বৃত্তির জন্যই নিত্য, অপরিণামী, ত্রিগুণাতীত চৈতন্য স্বভাব আত্মা চিত্তবৃত্তিকে নিজের বৃত্তি বলে মনে করে। চিত্তবৃত্তি নিরুদ্ধ হলে এই ভ্রান্ত জ্ঞানের নিরসন হয় এবং আত্মা স্বস্বরূপে অবস্থান করে। যতক্ষণ চিত্তবৃত্তির লেশমাত্র থাকে ততক্ষণ আত্মা ও চিত্তের পার্থক্য ধরা পড়ে না। চিত্তবৃত্তির নিরোধ হলে আত্মার স্বরূপ পরিস্ফুট হয়। চিত্তবৃত্তি নিরোধরূপ যোগ লাভের জন্য যোগ দর্শনে অষ্টবিধ সাধন বা উপায় অনুশীলন করার কথা বলা হয়েছে। এদেরকে বলা হয় যোগাঙ্গ। এই অষ্ট যোগাঙ্গের অনুশীলনের মাধ্যমেই চিত্তবৃত্তির লয় বা নিরোধ সম্ভব। এখন এই অষ্ট যোগাঙ্গ বিষয়ে আপনাদের আলোকপাত করবেন আমার পরবর্তী দুই বক্তা, প্রফেসর অঞ্জলি মালি এবং প্রফেসর অনিমেষ অধিকারী। ধন্যবাদ। নমস্কার। আমার পূর্বোক্ত বক্তা অধ্যাপিকা শ্রিয়া ভট্টাচার্য যোগ শব্দের পারিভাষিক অর্থের আলোচনা করলেন। এই চিত্তবৃত্তি নিরোধের উপায়রূপে যে অষ্টযোগাঙ্গ, সেই অষ্টযোগাঙ্গের প্রথম 4টি অঙ্গ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মহর্ষি পতঞ্জলি যোগসূত্রের দ্বিতীয় পাদ সাধন পাদ নামে পরিচিত। এই পাদে পতঞ্জলি যোগ সাধন উপদেশের জন্য যোগের 8টি অঙ্গ নির্দেশ করেছেন। এই 8টি অঙ্গ হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। যোগসূত্রে বলা হয়েছে অহিংসা, সত্যাস্তেয়, ব্রহ্মচার্য, পরিগ্রাহা, যমা, অর্থাৎ অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, এই 5টি সাধনকে একসঙ্গে যম বলা হয়। অহিংসা হলো কায়িক, বাচিক এবং মানসিক কোনো প্রকারেই অপরকে আঘাত না করা বা অপরকে ব্যথা না দেওয়া। সত্য হলো চিন্তা এবং বাক্যে কোনরূপ মিথ্যাচারণ না করা। অস্তেয় হলো চৌর্যবৃত্তি পরিত্যাগ, যা নিজের নয় এমন দ্রব্য, এক কথায় যা পরদ্রব্য, তা গ্রহণ করা থেকে বিরত থাকা এবং বিরত থাকার ইচ্ছাকে বলা হয় অস্তেয়। ব্রহ্মচর্য হলো কাম আচরণ এবং কাম চিন্তা থেকে বিরত থাকা। অপরিগ্রহ হলো দেহরক্ষার বা প্রাণধারণের জন্য প্রয়োজনীয় বিষয় ছাড়া সমস্ত প্রকার ভোগের বিলাসের আকাঙ্ক্ষা বর্জন এবং অপরের দান অগ্রহণ। এই 5 প্রকার যম দেশ, কাল এবং জাতি অতিক্রান্ত হলে তা মহাব্রত বলে গণ্য হয়। যোগসূত্রের দ্বিতীয় অঙ্গ নিয়ম। যোগসূত্রে বলা হয়েছে শৌচ, সন্তোষ, তপ, সাধ্যেশ্বর, প্রণিধানানি নিয়মা, অর্থাৎ শৌচ, সন্তোষ, তপ, সাধ্যায় এবং ঈশ্বর প্রণিধানকে বলা হয় নিয়ম। শৌচ শব্দের অর্থ সুচিতা বা শুদ্ধি। যোগের জন্য দেহ ও মন উভয়ের সুচিতা দরকার। সন্তোষ বলতে বোঝায় অহেতুক আকাঙ্ক্ষাকে বর্জন করে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা। তপ শব্দের অর্থ তপস্যা বা ব্রত। তপস্যা বা ব্রতাচরণের মাধ্যমে চিত্ত দৃঢ় হয়। সাধ্যায় শব্দের অর্থ হল অধ্যয়ন ও জপ। পবিত্র মন্ত্রের জপ এবং উপনিষদ, গীতা প্রভৃতি মুখ্য শাস্ত্র অধ্যয়নকে বলে সাধ্যায়। ঈশ্বরের ধ্যান এবং ঈশ্বরের সর্বসমর্পণ হল প্রণিধান। ঈশ্বর প্রণিধানকে থেকে সমাধি সিদ্ধি হয়। যোগসূত্রের দ্বিতীয় অঙ্গ আসন। যোগসূত্রে বলা হয়েছে স্থির সুখম আসনম, অর্থাৎ সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রেখে সুখে এবং সহজভাবে বসার নাম আসন। আসন নানা প্রকারের: পদ্মাসন, বীরাসন, ভদ্রাসন, স্বস্তিক, দণ্ডাসন ইত্যাদি। আসন এক প্রকারের যৌগিক ব্যায়াম। যোগসূত্রের চতুর্থ অঙ্গ
প্রাণায়াম। যোগসূত্রে বলা হয়েছে তস্মিন সতি শ্বাস প্রশ্বাস গতি বিচ্ছেদ প্রাণায়াম, অর্থাৎ শ্বাসগতি ও প্রশ্বাস গতির যে বিচ্ছেদ তাকেই বলে প্রাণায়াম। প্রাণায়াম ত্রিবিধ: বাহ্যবৃত্তি, আভ্যন্তরবৃত্তি ও স্তম্ভবৃত্তি। সুষুপ্ত পদ্ধতিতে শ্বাস ত্যাগের মাধ্যমে ভিতরের বায়ুকে বাইরে স্থাপন করার নাম বাহ্যবৃত্তি। বাহ্যবৃত্তিকে রেচকও বলা হয়। বাইরের বায়ুকে শ্বাস গ্রহণের মাধ্যমে ভিতরে স্থাপন করাকে বলে আভ্যন্তরবৃত্তি। আভ্যন্তরবৃত্তিকে পূরকও বলে। রেচক ও পূরক কিছুকাল অভ্যাস করে তাদের সাহায্য ব্যতীতই দেহস্থ বায়ুকে ধরে রেখে সারা শরীরকে বায়ুপূর্ণ করার নাম স্তম্ভবৃত্তি। স্তম্ভবৃত্তিকে কুম্ভকও বলা হয়। আমার পরবর্তী বক্তা অধ্যাপক অনিমেষ অধিকারী অষ্টযোগাঙ্গের শেষ 4টি অঙ্গ সম্পর্কে আপনাদের আলোকপাত করাবেন। ধন্যবাদ। নমস্কার। পূর্ববর্তী বক্তা অধ্যাপিকা অঞ্জলি মালী মহাশয়ের কাছ থেকে আমরা অষ্টযোগাঙ্গের প্রথম 4টি অঙ্গ সম্বন্ধে জানলাম। এবার আমরা অষ্টাঙ্গ যোগের শেষ 4টি অঙ্গ সম্বন্ধে জানব। অষ্টাঙ্গ যোগের শেষ 4টি অঙ্গ হল প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র স্বরূপ ভারতীয় সংস্কৃতি ও সভ্যতায় তথা ভারতীয় দর্শনে মানব জীবনের উৎকর্ষের বিষয়টি প্রাধান্য পেয়েছে। মানবীয় উৎকর্ষের চরম অবস্থারূপে আধ্যাত্মবাদী যোগ দর্শনে মুক্তি বা কৈবল্যের কথা স্বীকৃত হয়েছে। কৈবল্য বলতে জড়ীয় প্রকৃতি ব্যতিরিক্ত পুরুষ বা আত্মার স্বস্বরূপে অবস্থানকে বোঝায়, যা এক দুঃখহীন আনন্দময় অবস্থা। কৈবল্য লাভের উপায়রূপে যোগ দর্শনে যে অষ্টাঙ্গ যোগের নির্দেশ দেওয়া হয়েছে তার পঞ্চম অঙ্গটি হল প্রত্যাহার। চক্ষু আদি প্রত্যেকটি ইন্দ্রিয় স্বভাবতই নিজ নিজ বিষয়ের সহিত সংযুক্ত হয়, কিন্তু এই সংযুক্তি সর্বদাই কাঙ্ক্ষিত নাও হতে পারে। জীবনের লক্ষ্য লাভের জন্য কাঙ্ক্ষিত বিষয়ের সহিত মনের সংযুক্তি একান্ত আবশ্যক, এবং সেক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত বিষয় হতে ইন্দ্রিয় সমূহকে নিবৃত্ত করা প্রয়োজন। এই অনাকাঙ্ক্ষিত বিষয় হতে ইন্দ্রিয় সমূহকে নিবৃত্ত করাই হল প্রত্যাহার। যোগসূত্রকার মহর্ষি পতঞ্জলির ভাষায় স্ববিষয় অসম্প্রয়োগে চিত্তস্য স্বরূপানুকার ইন্দ্রিয়ানাং প্রত্যাহার, অর্থাৎ চিত্ত বা মনের নিজ বিষয় হতে নিবৃত্তি বা বিযুক্তি হল প্রত্যাহার। ষষ্ঠ যোগাঙ্গটি হল ধারণা। যম, নিয়ম ইত্যাদি পঞ্চ বহিরঙ্গের অনুশীলনের ফলে চিত্ত যখন শুদ্ধ হয় তখন আমরা কাঙ্ক্ষিত বিষয়ের প্রতি মনকে নিবিষ্ট করতে পারি। জীবনের লক্ষ্য লাভে সহায়ক প্রাসঙ্গিক বিষয়ের সহিত মনকে সংযুক্ত করাই হল ধারণা। মহর্ষি পতঞ্জলির ভাষায় দেশবন্ধ চিত্তস্য ধারণা, অর্থাৎ মন বা চিত্তের কোনো দেশ বা বিষয়ে সংস্থিত হওয়াই হল ধারণা। সপ্তম যোগাঙ্গটি হল ধ্যান। ধ্যান বলতে বোঝায় ধারণার নিরবচ্ছিন্নতাকে। তৈল ধারা হতে প্রদীপ শিখা যেমন নিরবচ্ছিন্ন ধারায় প্রজ্বলিত হয়, তেমনি কোনো বিষয়ে চিন্তা প্রবাহ বা ধারণা নিরবচ্ছিন্নতা প্রাপ্ত হলে তাকেই কিন্তু ধ্যান বলা হয়। মহর্ষি পতঞ্জলির ভাষায় তত্র প্রত্যৈকতানতা ধ্যানম, অর্থাৎ প্রত্যয় বা জ্ঞানবৃত্তির একতানতা বা ধারাবাহিকতাই হলো ধ্যান। শাস্ত্রে বলা হয়েছে কোনো বিষয়ের প্রতি যে সময় ধরে ধারণা করা হবে তার 12 গুণ সময় ধরে সে বিষয়টির প্রতি যদি ধ্যান করা যায় তবেই
সেই বিষয়টিকে উপলব্ধি করা সম্ভব। অষ্টম এবং সর্বশেষ যোগাঙ্গ হলো সমাধি। ধারণার পরিপক্কতা যেমন ধ্যানে, তেমনি ধ্যানের উৎকর্ষতা সমাধিতে। মুমুক্ষু ব্যক্তির প্রাজ্ঞ চিত্তের সর্বোত্তম অবস্থাই হলো সমাধি। প্রগাঢ় ধ্যানে যখন জ্ঞাতা ও জ্ঞেয়ের ভেদ লুপ্ত হয়ে যায়, তখনই সমাধি হয়। মহর্ষি পতঞ্জলির ভাষায় তদেবার্থ মাত্র নির্ভাসন স্বরূপশূন্যমেব সমাধি, অর্থাৎ ধ্যানে জ্ঞানাত্মক বৃত্তি শূন্য হয়ে কেবল ধ্যেয় বস্তুর স্বরূপ উপলব্ধ হলে তাহাই সমাধি। সমাধি সম্প্রজ্ঞাত ও অসম্প্রজ্ঞাত ভেদে দুই প্রকার। এ বিষয়ে আমাদের আলোকবর্তিকা প্রদর্শন করবেন পরবর্তী বক্তা অধ্যাপিকা রাবেয়া খাতুন মহাশয়া। ধন্যবাদ। নমস্কার। আজকে আন্তর্জাতিক যোগ দিবসে আমরা যোগ সম্বন্ধে আলোচনায় উপস্থিত হয়েছি। আমরা শুরু করেছি পতঞ্জলি যোগ দর্শন আলোচনার মাধ্যমে। আমরা পূর্ববর্তী বক্তাদের আলোচনায় যোগের স্বরূপ এবং যোগের অঙ্গগুলি সম্বন্ধে অবহিত হলাম। আজ আমার আলোচনার বিষয় হলো সমাধি। পতঞ্জলি দর্শনে যোগ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো সমাধি। এখন এই সমাধির লক্ষণ প্রকাশার্থে যোগ সূত্রে বলা হয়েছে তদেব অর্থমাত্র নির্ভাসং স্বরূপ শূন্যমেব সমাধি, অর্থাৎ ধ্যান যখন ধ্যেয়ের স্বভাবের আবেশে জ্ঞানাত্মক স্বভাব শূন্য হয় তাকে সমাধি বলে। আমরা পূর্বের আলোচনায় দেখলাম যোগের লক্ষ্য হলো চিত্তবৃত্তি নিরোধ। এই উদ্দেশ্যেই পতঞ্জলি যোগের 8টি অঙ্গের অবতারণা করেছেন। এখন সমাধি হলো যোগের শেষ অঙ্গ। পতঞ্জলি 2 প্রকার সমাধির উল্লেখ করেছেন। প্রথমটি হলো সম্প্রজ্ঞাত সমাধি, দ্বিতীয়টি হলো অসম্প্রজ্ঞাত সমাধি। সম্প্রজ্ঞাত সমাধিকে আবার ধ্যান সমাধিও বলা হয়। সম্প্রজ্ঞাত সমাধির অবস্থায় চিত্ত একটি বিষয়কে কেন্দ্র করে ধ্যানস্থ হয়, সুতরাং এই স্তরে ধ্যানের একটি বিষয় থাকে। সম্প্রজ্ঞাত সমাধিতে প্রথমে বস্তু, তারপর তন্মাত্র, তৃতীয়ত নিজের চিত্ত এবং চতুর্থত অহংবোধ, এই সমস্ত বিষয় ধ্যানের বিষয় হয়। এখন সম্প্রজ্ঞাত সমাধির 4টি স্তর রয়েছে: সবিতর্ক, সবিচার, সানন্দ এবং শাশ্মিত। এখন এই স্তরগুলি সম্বন্ধে আলোচনা করা যাক। সবিতর্ক সমাধি। সমাধির এই অবস্থায় আমরা বাহ্য স্থূল বিষয়ে ধ্যান করি, যেমন ভগবানের রূপ বা মূর্তির উপর ধ্যান। এই অবস্থায় আমরা কেবল ওই রূপেই একাগ্র হয়ে যাই। এই স্তরে আমরা ধ্যানে এতটাই মগ্ন হয়ে যাই যে আর অন্য কোনো বিষয় আমাদের চিত্তকে চঞ্চল করতে পারে না। এই স্তরে যোগীর পঞ্চমহাভূতের জ্ঞান হয়। সে বুঝতে পারে তার ধ্যানের বস্তুটি পঞ্চমহাভূততে উৎপন্ন। পরের স্তরটি হলো সবিচার সমাধি। এই স্তরে যোগী বাহ্য সূক্ষ্ম বিষয়ে ধ্যান করে। যোগী যখন পঞ্চমহাভূতে মন নিবিষ্ট হলো, তখন তার জ্ঞাত হয় এই পঞ্চমহাভূতের মূলে রয়েছে পঞ্চতন্মাত্র। ফলত এই স্তরে ধ্যানের বিষয় হয় পঞ্চতন্মাত্র। এই অবস্থায় যোগীর জ্ঞান হয় যে কোন কোন বস্তু কোন কোন তন্মাত্র থেকে তৈরি। পরবর্তী স্তরটি হলো সানন্দ সমাধি। এই স্তরের নাম সানন্দ কারণ এই স্তরে যোগীর এক প্রকার আনন্দ প্রাপ্ত হয়। মন যখন বাহ্য সূক্ষ্ম বিষয়ে চিত্তনিবেশ আয়ত্ত করে আধ্যাত্মিক স্থূল বিষয়ে চিত্তনিবেশ করে, তখন সমাধির এই অবস্থা প্রাপ্ত হয়। ইন্দ্রিয়াদি হলো আধ্যাত্মিক স্থূল বিষয়। পরবর্তী স্তরটি হলো শাশ্মিত সমাধি। এই অবস্থায় ধ্যানের বিষয় অহংবোধ, অর্থাৎ আমি আছি এই রূপ অনুভব। সুতরাং আত্মা এখানে ধ্যানের বিষয় হয়। ফলত এই স্তরেও চিত্ত সম্পূর্ণরূপে নিরোধ হয় না। তৎসত্ত্বেও শাশ্মিত সমাধি সম্প্রজ্ঞাত সমাধির সর্বোচ্চ স্তর। উক্ত স্তরগুলি আলোচনার মাধ্যমে দেখা গেল যে সম্প্রজ্ঞাত সমাধিতে চিত্ত সম্পূর্ণরূপে নিরোধ হয় না। এখন অসম্প্রজ্ঞাত সমাধি সম্বন্ধে আলোচনা করা যাক। অসম্প্রজ্ঞাত সমাধিকে পূর্ণ সমাধিও বলা হয়। সমাধির এই অবস্থায় ধ্যানের কোনো বিষয় থাকে না। ফলত এই সমাধিতে কোনো জ্ঞান থাকে না।
এখন প্রশ্ন হলো, বিষয় ছাড়া ধ্যান কিভাবে সম্ভব? এখানে উত্তরে বলা যায় ধ্যান সম্ভব, কারণ এই স্তরে প্রকৃতি ও পুরুষের সংযোগ ছিন্ন হয়, ফলে পুরুষ বা আত্মা স্বরূপে অবস্থান করে এবং চিত্ত নিরুদ্ধ হয়ে অব্যক্ত প্রকৃতিতে লীন হয়ে যায়। সমাধির এই স্তর দুঃখ নিবৃত্তির স্তর। এই স্তরে সাধক পঞ্চক্লেশ হতে মুক্ত হয়ে জীবনমুক্ত পুরুষ রূপে বিচরণ করে এবং দেহবসানে জীবন মুক্তি লাভ করে। অবশেষে বলতে পারি, আমরা আজকের আলোচনার শুরুতে অধ্যাপিকা শ্রিয়া ভট্টাচার্যের আলোচনায় দেখেছিলাম যে যোগের লক্ষ্য হল কৈবল্য প্রাপ্ত বা মুক্তি প্রাপ্ত হওয়া, যা আমরা সমাধির আলোচনায় পেলাম। এতক্ষণ আমরা যোগের তত্ত্বগত দিক নিয়ে আলোচনা করলাম, কিন্তু তত্ত্বগত দিক ছাড়াও যোগের ব্যবহারিক দিক রয়েছে, যা আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ। এখন যোগের এই ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করবেন আমার পরবর্তী বক্তা অধ্যাপিকা পারমিতা বোস। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার পূর্ববর্তী বক্তাদের। এই আন্তর্জাতিক যোগ দিবসে সকলের আরোগ্য কামনা করি। আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আমরা জানলাম যোগের তাত্ত্বিক বিষয়গুলো, আর আমি বলবো আমাদের দৈনন্দিন জীবনেও যোগের প্রভাব কম নয়। কে না চায় সুস্থ শরীর, সুস্থ মন, কর্মময় জীবন? অসুস্থ শরীর ও মন নিয়ে কর্মময় জীবনে প্রবেশ করা অসম্ভব। আরেকটি সুস্থ, সুন্দর, বিকশিত জীবনের চাবিকাঠি হল যোগাভ্যাস। যোগাসন বলতে আমরা অনেকেই বুঝি শুধু শারীরিক কসরত, জটিল পদ্ধতিতে শরীরকে মুচড়িয়ে ঘুরিয়ে টেনে ফেলা বা কঠিন শ্বাসের ক্রিয়া করা। যোগ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল সমাধি। সমাধি অবস্থা লাভই যোগের চরম লক্ষ্য। তাই অঙ্গি যোগের চরম অঙ্গ সমাধির সঙ্গে যোগকে অভিন্ন বলা হয়েছে। যোগ হল জড়ের সাথে জড়ের, জড়ের সাথে চেতনের, আত্মার সাথে প্রকৃতির, দেহের সাথে মনের এক প্রগাঢ় সংযোগ, এক ঐকান্তিক মিলন। মানুষের মন ও আত্মার ভেতরে যে অদম্য শক্তি ও সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে বিকশিত করার এক বৈজ্ঞানিক পদ্ধতি। যোগাসন হল অদম্য ইচ্ছার চাষ। যোগাসনকে আমরা অনেক সময় যোগব্যায়াম বলি, তবে আসন ও ব্যায়াম এক নয়। ব্যায়াম হল খেলাধুলা, সাঁতার কাটা, হাঁটা, জগিং, সাইক্লিং, জিম, অ্যারোবিক্স ইত্যাদি। আর দেহকে স্থিরভাবে সুখজনক অবস্থায় স্থাপন করাই হলো আসন। যোগাসন ছাড়া এমন কোনো ব্যায়াম নেই যাতে শরীরের অস্থি, সন্ধি, ফুসফুস, হার্ট, কিডনি, লিভার ইত্যাদি বিভিন্ন অন্ত্রে ভালোভাবে রক্ত সঞ্চালন হতে পারে। যোগাসন ছাড়া এমন কোনো ব্যায়াম নেই যাতে মেরুদণ্ডে আড়াআড়ি বা লম্বালম্বি চাপ দেওয়া সম্ভব। আমাদের প্রয়োজনীয় গ্রন্থিগুলিকে অধিক সতেজ ও সক্রিয় করে তোলে। বলা যায়, যদি জগিংয়ে 10 ভাগ উপকারিতা থাকে, সাঁতারে তা হয় 15 ভাগ, আর কেবল যোগাসনের মাধ্যমে 100 ভাগ উপকারিতা পাওয়া সম্ভব। আমাদের আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস, মনের সতেজতা, মানসিক চাপ, উত্তেজনা, বিষণ্ণতা, স্মৃতিশক্তি বাড়ানো সব কিছুই সম্ভব। তাই যোগাসনই সর্বোত্তম। যদিও আজ থেকে 5000 বছর আগে ভারতবর্ষে যোগচর্চার শুরু, তবু বিজ্ঞানের জয়যাত্রা, তার নতুন নতুন আবিষ্কার আমাদের তথাকথিত ব্যস্ত আধুনিক জীবনচর্যার মাঝে আমরা যেন আমাদের এই পৌরাণিক সম্পদকে ভুলতে বসেছি, ভুলতে শুরু করেছি আমাদের এই ঐতিহ্যকে। তবে বিশ্বের অন্যান্য দেশগুলো, বিশেষ করে পশ্চিমী দেশগুলো এই যোগচর্চাকে বিশেষ গুরুত্ব দিয়েছে, তার শক্তি ও ক্ষমতাকে
তারা সমাদরে গ্রহণ করে নিয়েছে। যে আধুনিক জীবনযাত্রার তাগিদে আমরা যোগ আসন চর্চাকে ভুলতে বসেছিলাম, আজ সেই জীবনযাত্রায় নিজেকে টিকিয়ে রাখতে যোগাসনের কোনো বিকল্প নেই। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে যখন আমরা দেখছি এক অতি সূক্ষ্ম কোভিড-19 ভাইরাস সমগ্র মানব জাতিকে আক্রমণ করেছে, যার নির্মম ভয়াবহতায় আমরা ভীত, সন্ত্রস্ত। চারিদিকে মৃত্যু মিছিল, ওষুধের হাহাকার, অক্সিজেনের অভাবে মানুষ প্রাণ হারাচ্ছে, সমস্ত সভ্যতা যেন হাল ছেড়ে দিয়েছে, তখন আশার আলো জ্বালিয়ে রেখেছে এই যোগাভ্যাস। আমরা চিকিৎসকদের বলতে শুনছি কিভাবে যোগাসনের মাধ্যমে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ানো সম্ভব, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহের সহনশীলতা, দেহকে ভেতর থেকে শক্ত রাখার জন্য যোগাসন কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করছে। তাই নারী, পুরুষ, শিশু নির্বিশেষে প্রত্যেক মানুষেরই সুষম আহার, সঠিক জীবনযাত্রার পাশাপাশি প্রত্যহ কিছু যোগাভ্যাস করা উচিত। যোগবিজ্ঞানের মধ্যেই জীবনকে পূর্ণরূপে অতিবাহিত করার, উপভোগ করার সার কথা নিহিত আছে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে হয়, আমরা শারীরিকভাবে সুস্থ থাকব তখনই যখন আমাদের মন ভালো থাকবে। শরীর ও মনকে সঠিকভাবে সঞ্চালন করতে হলে অষ্টযোগাঙ্গ অনুশীলন প্রয়োজন, যার মধ্যে অন্যতম হল ধ্যান। ধ্যান হল এক অবিচ্ছিন্ন চিন্তা প্রবাহ। শরীর ও মনের মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়া হিসাবে ধ্যানের যে গুরুত্ব তা আমরা জেনে নেব আমাদেরই দর্শন বিভাগের প্রধানা মাননীয়া ডক্টর সুতপা রায়ের কাছ থেকে। দিদিকে অনুরোধ করব এই বিষয়টি আমাদের কাছে তুলে ধরার জন্য। আজকের আলোচনায় আমরা পতঞ্জলির যোগের কিছু অংশ তুলে ধরলাম। এছাড়াও বর্তমানে করোনা পরিস্থিতিতে যোগের প্রয়োজনীয়তা কোথায় সেই বিষয়টিও আমরা পেলাম অধ্যাপিকা পারমিতা বোসের আলোচনায়। এখন আমার আজকের উপস্থাপনা হলো ধ্যান এবং মানসিক স্বাস্থ্য। করোনা নামক মারণ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার ফলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শারীরিক এবং ভীষণভাবে মানসিক সমস্যায় বিপর্যস্ত হয়ে পড়ছি আমরা। জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে সব থেকে প্রথমে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছি। আমরা জানি আমাদের নিত্য জীবনের চালিকা শক্তি হলো আমাদের মন, তাই মনকে সুস্থ রাখা একান্ত প্রয়োজন। আর এই মানসিক স্বাস্থ্য বজায় রাখার অন্যতম উপায় হলো ধ্যান। মেডিটেশন বা ধ্যান হলো গভীরভাবে চিন্তা করার অভ্যাস, যেখানে কোনো ব্যক্তি নির্দিষ্ট সময় ধরে নিজের মনের ভেতর দেখার চেষ্টা করেন। ধ্যান করার বিভিন্ন রকম উপায় থাকলেও ধ্যানের একমাত্র লক্ষ্য হলো মনকে উদ্বেগ থেকে মুক্ত করা এবং অভ্যন্তরীণ শান্তি লাভ করা। এর ফলেই আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। সাম্প্রতিককালে আমাদের প্রাত্যহিক সাধারণ জীবনের একটি অংশ হলো মানসিক চাপ বা অশান্তি। ফলত এই চাপ থেকে মাথা ব্যথা, পেট সংক্রান্ত নানা সমস্যা, উদ্বিগ্নতা, নিদ্রাহীনতা প্রভৃতি নানা শারীরিক রোগে আক্রান্ত হয়। এমনকি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ পর্যন্ত ঘটতে পারে। তাই মানসিক অশান্তি প্রশমিত করা সুস্বাস্থ্যের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। এবং এই সমস্যা থেকে মুক্তির একটাই মাত্র উপায়, এবং তা হলো ধ্যান বা মেডিটেশন। সমস্ত দিন ব্যাপী আমরা যত মানসিক চাপ অনুভব করি তার দ্বারা স্বয়ংক্রিয়ভাবেই আমাদের শরীর প্রতিক্রিয়া করে, কারণ প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা অবসাদ শরীরকে ধীরে ধীরে ধ্বংস করে। যেভাবে মানসিক চাপ বা অবসাদ আমাদের শরীরকে ক্রিয়া করে, মেডিটেশন বা ধ্যান ঠিক তার বিপরীতভাবে ক্রিয়া করে। এটি শরীরকে একটু শান্ত অবস্থায় নিয়ে আসে, যার ফলে শরীর নিজে থেকেই সুস্থ হতে শুরু করে এবং নতুন কোনো মানসিক অশান্তি
পুনরায় শরীরের ওপর ক্রিয়া করতে পারে না। এটি মনকে ও শরীরকে শান্ত করে। ধ্যান করার ফলে মনের সদর্থক চিন্তা বৃদ্ধি পায় এবং নঙর্থক চিন্তা কমতে থাকে, যার ফলে মানসিক শান্তি পাওয়া যায়। তাই প্রাথমিকভাবে মন অশান্ত রাখলেও ধ্যান করার অভ্যাস শুরু করতে হবে এবং ধীরে ধীরে সময়সীমা বাড়াতে হবে। প্রাথমিকভাবে কিভাবে ধ্যান করে তা না জানা থাকলেও সহজ পদ্ধতি হলো 5 মিনিট ধরে নিঃশ্বাসের শব্দ শোনা, শান্ত ও আরামদায়কভাবে আসন গ্রহণ করে শ্বাস প্রশ্বাসের গতিবিধিকে লক্ষ্য করতে হবে। অন্য চিন্তা মনে এলেও তা সরিয়ে রেখে আবার শ্বাস নেওয়ার দিকে আলোকপাত করতে হবে। নিঃশ্বাসের গণনা করেও মনকে অন্য চিন্তা থেকে দূরে রাখা যায়। নিঃশ্বাস নেওয়ার সময় 1 মিনিট এবং ছাড়ার সময় 2 গণনা করতে হবে। এভাবে বারবার অভ্যেস করতে হবে। এইভাবে ধীরে ধীরে ধ্যানের অভ্যেসের মাধ্যমে মানসিক অশান্তি থেকে আমরা মুক্তি পাব এবং মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল করলে সুস্থ হার্ট, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্মৃতিশক্তি বৃদ্ধি, নিদ্রায় ব্যাঘাত না ঘটা প্রবৃত্তি সম্ভব হবে এবং আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারব। Namaste, my name is Ramanujan. I am a yoga teacher. I have done MSc from Swami Vivekananda Yoga Anusandhana Sansthana, Bengaluru, Jigni. So I am going to deliver a talk on behalf of
Prabhu Jagat Bandhu College, Andul, Howrah, West Bengal, on the occasion of International Day of Yoga. So there will be various lectures. So one of the lectures I am going to tell is about the relevance of yoga in the current scenario. So why should we do yoga? So the goal of yoga is swasthasya swasthya rakshanam, aturasya roga prashamanam. So protect the health of the healthy and remove the disease of the diseased. So why should I do yoga? So nowadays, as you can see, there is a lot of people having unhealthy lifestyle, unhealthy diet, sedentary lifestyle, no exercise. So there yoga comes into play. It makes you more aware. And also the life is very fast paced. We are running, we are not taking rest, we are heavily stressed out. And also it is creating a lot of issues like back pain, postures, then other issues, diabetes, hypertension, addiction. So stress, what is stress? Stress is nothing but the speed of mind. And there are many health issues that have the origin in the stress like hypertension, cancer, diabetes. So mental health is become a big issue now. There is anxiety, there is depression, restlessness, people are committing suicide. So how to prevent it? So yoga makes you more aware of yourself, your body. And it is a complementary therapy, it has no side effects, it is cost effective. There have been lot of research on yoga and it is available for all ages from young to old to any of the ages. It has lot of modification. You can do it sitting on the mat or you can do it sitting on the chair also. You can do it on the bed also. And the countries, many countries have made yoga compulsory in the schools. Like Dubai has made yoga as a sports. Western countries are adopting yoga. Westerners are adopting yoga. The total countries which supported the resolution for Yoga Day were 177. Among that, 47 were Islamic countries. We have forgotten the goal of our life, that is happiness. So, if we want the happiness, we have to do yoga with the correct intention. That is why we should be different from the animals. Because we have got this human life, we should do yoga, we should know who we are. Who am I? What is my purpose of life? What happens after death? So I hope you come to the lecture, you enjoy the events. Thank you so much. Namaste. আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যেই একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীকে সম্বর্ধনা জানাবো। উনি হলেন অধ্যাপক দেবীদাস ঘোষ। অধ্যাপক দেবীদাস ঘোষ মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড নিউট্রিশনের বিষয়ে দীর্ঘ 31 বছর ধরে অধ্যাপনা করেছেন। অধ্যাপক ঘোষ ইউজিসি, আইসিএমআর, ডিএসটি, এনসিইআরটি প্রভৃতি থেকে প্রাপ্ত প্রায় 6 কোটি টাকার 21টি প্রকল্প সম্পূর্ণ করেন এবং ভারত সরকার ও টুনিশিয়া সরকারের একটি আন্তর্জাতিক প্রকল্প সম্পূর্ণ করেন। এখনও পর্যন্ত 34 জন ছাত্রছাত্রী ওনার তত্ত্বাবধানে পিএইচডি করেছে। তিনি 2টি ভারতীয় পেটেন্টের অধিকারী। 145টি বিখ্যাত আন্তর্জাতিক জার্নালে এবং 24টি ভারতীয় জার্নালে তার লেখা প্রকাশিত হয়েছে। সাইকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে তিনি স্বর্ণপদক প্রাপ্ত। এছাড়াও তিনি ইউজিসি রিসার্চ পুরস্কার প্রাপ্ত। ওয়েস্ট বেঙ্গল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও অধ্যাপক ঘোষ কাজ করেছেন। তিনি বিখ্যাত জাতীয় সম্পাদিত বই এর 5টি অধ্যায় রচনা করেছেন। তিনি নিজেকে আন্তর্জাতিক বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সমস্ত বিশ্বের মধ্যে এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উনি যুক্ত রয়েছেন।
অধ্যাপক ঘোষ 7টি আন্তর্জাতিক জার্নালের সম্পাদনা পরিষদের সদস্য। আমি অনুরোধ করব আমাদের অধ্যক্ষ মহাশয়কে কিছু কথা বলে এমন একজন বিজ্ঞানীকে সম্বর্ধনা জানাতে যিনি আমাদের গর্ব। আজকে অনুষ্ঠিত ওয়েবিনারের ভাষণের পূর্বে ডক্টর দেবীদাস ঘোষ ওনার যে ভাষণ দেবেন তার পূর্বে আমি কয়েকটা কথা বলতে চাই। সেই কিছু কথা হলো, আজ দীর্ঘদিন যাবৎ more than 20 years প্রফেসর ডক্টর দেবীদাস ঘোষের সঙ্গে আমার বন্ধুত্ব, ওঠা বসা শুধু এমনি নয়, ওনার সঙ্গে আমি কলিগ হিসেবেও ওনাদের ডিপার্টমেন্টে দীর্ঘদিন পড়িয়েছি। তো সেখানে আমি দেখেছি যে ওনার যে গবেষণার যে নেশা, সেই নেশা কতখানি উনি ডেডিকেটেড ওয়েতে করতেন সেটা আমার চোখে দেখা, এবং সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী এবং স্কলারদের কিভাবে উনি সময় দিতেন, গাইড করতেন, আন্তরিকভাবে গাইড করতেন এবং সময় দিতেন, সেটাও আমার চোখে দেখা। এরকম আমি এই যে সুন্দর মুহূর্তের আমি সাক্ষী রয়েছিলাম, এটা ভুলবার নয়। উনি একজন বিদগ্ধ বা ফেমাস এমিনেন্ট প্রফেসর এবং রিসার্চার, শুধু তাই নন, ওনার যে মানুষের প্রতি যে সহমর্মিতা, সেটাও আমি অনেক ক্ষেত্রে দেখেছি এবং ভেবেছি, অনুসরণ করার চেষ্টা করেছি। আর সব থেকে বড় কথা হলো, ওনার যে রিসার্চ সম্পর্কে আমি যতটুকু জানি, উনি দুটো লাইনে গবেষণা করতেন। তার মধ্যে একটা যেটাতে উনি পুরস্কৃত হলেন, এছাড়াও আর একটা লাইনে রিসার্চ, সেটা এর মধ্যে ইনক্লুডেড হয়নি, অন্তর্ভুক্ত হয়নি, সেটা হলো এন্ডোক্রাইনোলজি। এই আর একটা বিষয়ের শাখা রয়েছে। তবে আমি সেটা যদি এর সঙ্গে যুক্ত হতো, তাহলে উনি আরো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতেন। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদ, ওনার চেষ্টা, এই দুই মিলে আজকে উনি আমাদের কাছে গর্ব, বাঙালি হিসেবে গর্ব, ভারতবাসী হিসেবে গর্ব, এবং আজকের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে উনি বিশেষ স্থান অধিকার করে উনি আজ শুধু আমাদের বাঙালির, ওয়েস্ট বেঙ্গলের না, ইন্ডিয়ার নয়, ওয়ার্ল্ডের একজন বিশিষ্ট গবেষক হিসেবে নিজের স্থান অধিকার করতে পেরেছেন। তাই এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার এই অ্যাচিভমেন্ট আরো বেশি বেশি করে হোক, এই কামনা করছি। এবং উনি দুর্দিনের বন্ধু, আমি ওনার কাছ থেকে অনেক কিছুই পেয়েছি, এবং শুধু তাই, এবং উৎসাহ পেয়েছি। আজকে এই জায়গাতে এসে আমি আমার কেরিয়ারে দাঁড়িয়েছি, সেখানে ওনার উৎসাহ কিন্তু কম নয়, ওনার অবদানও অনেক রয়েছে। এই কয়েকটি কথা, আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু ওয়েবিনার হবে, সময় খুব লিমিটেড, তাই আমি এই কটা কথা বলে এবং ওনার ভবিষ্যতে আরো সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ওনার সম্পর্কে এখানেই শেষ করছি। ধন্যবাদ। এখন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যোগের গুরুত্ব অকল্পনীয়। ঋষি প্রদত্ত এই যোগ কলাকে আমরা ঠেলে দিয়েছিলাম অন্ধকারের গহ্বরে। বর্তমান সময় এবং মানুষের প্রচেষ্টায় যোগের গুরুত্ব সম্পর্কে আমরা আবার ওয়াকিবহাল হচ্ছি। যোগ কলা আবার তার নিজ ছন্দে ফিরে আসছে।
করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হল নিজের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। মানুষ দেহ মনের সমষ্টিতে সৃষ্ট এক ঐশ্বরিক প্রাণী, তাই প্রাণের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক এবং আধ্যাত্মিক শক্তিও বাড়াতে হবে। এই ঐশ্বরিক প্রচেষ্টা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যোগ যে শুধুমাত্র দেহকে শক্তিশালী করে তা নয়, মন এবং আধ্যাত্মিক চেতনাকেই এগিয়ে নিয়ে যায়। গীতার 6ষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগে শ্রীকৃষ্ণের একটি উক্তি উল্লেখ করে আজকের অনুষ্ঠানটি শেষ করব। তপস্বীভ্যোধিকো যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্যশ্চাধিকো যোগী তস্মাদ যোগী ভবার্জুন। যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। ধন্যবাদ।